অনেক বেশি ডেটা তোলা হবে তখন ম্যানেজ করা ডিফিকাল্ট, ঠিক আছে? তখন ম্যানেজ করা ডিফিকাল্ট। তো এই জিনিসটা সলভ করার জন্য নট অনলি এটা, আমাদের আরো যেসব কনসার্নগুলো আছে, আমাদের লজিকগুলোকে আমার অ্যাক্টিভিটি সেপারেট করার জন্য আমরা এখন দেখব এই প্রবলেমটা আমরা কিভাবে ভি মডেল দিয়ে সলভ করতে পারি। এটা আমরা দেখব কিভাবে ভি মডেল দিয়ে সলভ করতে পারি। আমি একটা কাজ করব, দেখো এখানে আমি সুবিধার জন্য যাতে এই কোডটা থাকে আমি এটা চেষ্টা করি কারণ যদি তোমাদের আমি এই জায়গাটা দিয়ে দেবো সেটার মধ্যে আমি ক্লাসে রাখছি। আচ্ছা এখন দেখো আমি চেঞ্জ করব, আমি একটা ভি মডেল তৈরি করতেছি। ভি মডেল তৈরি করার জন্য আমাদেরকে ভি মডেল ক্লাসে এক্সটেন্ড করা লাগবে। দেখো সো এখন কোড করার দরকার নাই, তোমরা দেখো স্টাইল দেয়া আছে, আমি কোড দিয়ে দেব, তোমরা দেখো। এখন যদি তোমরা কোড করতে যাও আমি ক্লাস শেষ করে পাবো। ওকে দেখো আমি সো সবাই একটা বলবো, এখন আর দরকার নেই এটাকে বাসায় দিয়ে তোমরা ভি মডেল কনভার্ট করবা, তাহলে যেটা হবে তোমরা জিনিসটা বুঝছো কিনা বা কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে সেটা অ্যাড করে দিবে, ঠিক আছে? এখন দেখো আমি একটা ভি মডেল দিয়ে করতেছি, জাস্ট নরমাল একটা কমপ্লিট ক্লাস নিব আমি, তার নাম দিব আমি স্কোর ভি মডেল। আমি এটাকে এক্সটেন্ড করলাম তোমার ভি মডেল দিয়ে। আচ্ছা এখন এই ভি মডেলটাকে আমাকে যেটা করতে হবে অ্যাক্টিভিটির মধ্যে সেটাকে তৈরি করতে হবে, কারণ আমি তো ভি মডেল ইউজ করব, অ্যাক্টিভিটি ইউজ করব কিনা বল। তাহলে এটার জন্য যেটা করতে হবে দেখো প্রাইভেট var জাম করতে পারে, সমস্যা নাই। আমার মতে স্কোর ভি মডেল যারা দেখতেছো না তার সামনে চলে আসতে পারবো, কারণ এখন লেখা আমি এখন যেটা করছি এই বাইট দিয়ে ভি মডেল দেখো এটা মেথড না, মেথড ছিল খেয়াল করে দেখো এই ভি এরটা কিন্তু ভি টা কিন্তু ক্যাপিটাল হয়, স্মল কেন বল। দ্যাট মিন্স আমরা নরমালি একটা ইনস্ট্যান্স তৈরি করি ক্লাস একটা কতগুলো একটা বড় হয় না, ক্লাস থেকে কি কত মেথড বড় হয় কিভাবে বড় আমি দেখো দেখো এটা একটা ছোট না, দ্যাট মিন্স এটা একটা মেথড কল দিছি। তুমি যদি এটা ক্লিক করে বের যাও দেখো এখানে বেশ কিছু কাজ হইছে, কি হইতেছে আমি একটু বলছি। ভি মডেল টোটাল লাইফ সাইকেল অ্যাক্টিভিটি লাইফ সাইকেলে একটা মাত্র ইনস্ট্যান্স থাকবে, কয়টা থাকবে? একটা। সো যখন আবার নতুন করে অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে এই মেথড তার আগের ইনস্ট্যান্সটা তাকে প্রোভাইড করবে, তার প্রোভাইড করবে তার আগের ইনস্ট্যান্সটা, যার কারণে বারবার ভি মডেল ক্রিয়েট করা দরকার পড়তেছে না। সো ভি মডেল যদি কোনো ডেটা থেকে থাকে অলওয়েজ সেম ডেটা রয়ে যাচ্ছে না, রয়ে যাচ্ছে না বলো, তখন ডিসপ্লে হবে পাউন্স হবে on destroy অ্যাক্টিভ অন দ্য অ্যাক্টিভিটি করে অ্যাক্টিভিটি ক্লোজে এই ভিডিওটা কোথা থেকে করলাম, কোথা থেকে করলাম এই অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের সাথে ভি মডেলটা বাইট হয়ে গেছে। সো সে জানে এখন অ্যাক্টিভিটি স্টেট কোন পরিস্থিতি আছে, তো যখনই তার অন ডিস্ট্রয় কল হবে তখনই শুধুমাত্র কি হবে, কি হবে ডিস্ট্রয় হবে বা ক্লিয়ার হবে। এই কারণে স্লাইডের মধ্যে দেখো আমি একটা ছবি দেখাই তোমাদেরকে, দেখো এই ছবিটা দেখো পুরো লাইফ সাইকেলের সেম ভি মডেল স্কোপ রয়ে গেছে। স্কোপ মিন্স হচ্ছে পুরো লাইফ সাইকেলের সেম জায়গায় রয়ে গেছে। যখনই অন ডিস্ট্রয় ফিনিশ হইছে তখন সে কি হইছে clear হইছে ক্লিয়ার হইছে, বুঝেছো ব্যাপারটা? আচ্ছা তাহলে আমি ভি মডেল তৈরি করলাম, এখন দেখবো সে ভি মডেলটাকে আমরা ভি মডেলটা যে আমাকে যে আমার নতুন অ্যাক্টিভিটি রিটেন হলে সেম সিস্টেম হচ্ছে এটা বুঝলাম, বাট ফ্যাক্ট হচ্ছে আমি এখন ইউজ করব কিভাবে, ঠিক না? সেটা একটু আমরা দেখব। আমি একটা কাজ করতেছি, আমি একটা লাইন লিখবো, উইয়ার লাগতে পারে, সমস্যা নাই। প্রোগ্রাম অ্যাক্সেসের মধ্যে দেখানো হবে। আচ্ছা তাহলে কিছু কথা বলবো, আমি তোমাদের একটা কথা বলছিলাম মনে আছে
এটা হচ্ছে আমার ভিউ, এটা হলো আমার ভিউ মডেল। আমাদের এমবিপি বা এমবিসি দুইটার ক্ষেত্রে ভিউ এন্ড একে কন্টাক্ট করতে আবার ও ভিউ কে ডাটা পাস করতে পারতো, ঠিক না? প্রথম বলছিলাম এমবিসি এবং এমবিপি ক্ষেত্রে এর কাছে এই মতো এমবিপি কিছু একটা মনে করো তার কাছে ভিউ একটা ইনস্ট্যান্স থাকতো, তাকে কি ডাটা আলাদা করতে পারতো? পারতো। কিন্তু আমি যখন তিনটা কম্পারিজন দেখেছিলাম তখন একটা কথা বলছিলাম যে এমবিপি এর ক্ষেত্রে ডিরেক্টলি সে ভিউ কি করতে পারে না, অ্যাক্সেস করতে পারে না। এবং না পারার কারণে সুবিধা যেটা হচ্ছে যে এই ভিউ কি বেঁচে আছে নাকি ডিসপ্লে হয়ে গেল সেটা এমবিপি এর হেডেক না। যদিও সে চিন্তা করে কারণ হচ্ছে তাকে ডিসপ্লে করা লাগবে, কি না বল, ওই মেকানিজম তাকে লাগবে। এখন এমবিপি এর কাছে যদি ভিউ কোনো কিছু না থাকে তাহলে সে ডাটা কিভাবে পাস করবে? কোশ্চেন একটা ডাটা পাস করতে কোশ্চেন না। এই ডাটা পাস করার জন্য আমরা নতুন একটা টপিক দেখব, নাম হচ্ছে লাইভ ডাটা। ঠিক আছে, ওকে। সিম্পল বিষয় হচ্ছে লাইভ ডাটা নরমাল ডেটায়, কিন্তু লাইভ শব্দের ইউজ করার একটা কারণ আছে। কারণ হচ্ছে আমার ওই ডেটার মধ্যে যদি কোনো চেঞ্জ হয়, আমার ওই ডেটার মধ্যে যদি কোনো চেঞ্জ হয়, ওই ডেটাকে যে লিসেন করবে বা অবজার্ভ করবে সে সেটা নোটিফাই হবে। ব্যাপারটা আমি একটু বলতেছি কি হবে। কখনো বলো তোমাকে অবজার্ভার প্যাটার্নটা জানা আছে? অবজার্ভার প্যাটার্ন না থাকলে কোনো সমস্যা নেই। এই ছবিটা দেখ, ধরো আমার একটা ওয়েবসাইট আছে, আচ্ছা কি লিখলাম দেখো। মনে করো আমার একটা ওয়েবসাইট, একটা কোম্পানির একটা ওয়েবসাইট আছে, ধরো এডিডাসের একটা ওয়েবসাইট আছে। এখন এডিডাসের ধরো কালকে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হবে বা নতুন একটা জুতো লঞ্চ হবে, ঠিক আছে? এখন দেখো তো আমি সেই ওটা লিখলো যে হ্যাঁ আগামী এক সপ্তাহ পরে নতুন একটা জুতো আসবে বা নতুন একটা ড্রেস আসবে, ঠিক আছে? এখন হাজার হাজার মানুষ আছে, সবাই এই জিনিসটার প্রতি ইন্টারেস্টেড যে আমি যখন লঞ্চ হবে তুমি আমাকে জানাও, যখন লঞ্চ হবে তুমি আমাকে জানাও। আমরা কি করি? আমরা ওয়েবসাইট সাবস্ক্রাইব বাটন থাকে, এখানে একটা সাবস্ক্রাইব বাটন আমি কি করি, তাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আসি না? তখন হয় কি, সে যখন নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হয় সে কি করে একটা নোটিফিকেশন বা কি করে একটা ইমেল পাঠিয়ে দিলাম। আচ্ছা তাহলে দেখো একে আমি অবজার্ভ করতেছি, কি করতেছি? অবজার্ভ করতেছি। এই যাকে অবজার্ভ করব তার সেটা হচ্ছে অবজার্ভেবল, যেটা অবজার্ভ করা যায়। যাকে অবজার্ভ করা যায় তাকে কি বলে? অবজার্ভেবল। যে করে সে হচ্ছে অবজার্ভার, যে করে সেটা কি? অবজার্ভার। দেখো তো তাকে আমি সাবস্ক্রাইব করেছিলাম না, এখানে সেটা সাবস্ক্রাইব আর এটা তোমার সাবস্ক্রিপশন। তাহলে কি হবে? আমরা ইমেল অ্যাড্রেস তাকে দিলাম, ও অ্যাড্রেস তাকে দিল, ওর কাছে যখন নতুন একটা প্রোডাক্ট আসবে সে কি করবে? দেখো তো ইমেল অ্যাড্রেস মানে একটা জায়গায় করে সেভ না, তাহলে ওর কাছে যখন নতুন একটা প্রোডাক্ট আসবে যারা যারা সাবস্ক্রাইব করছে সবাই কি মেল পাঠাতে পারবে? পারবে? পারবে কিনা বলো? পারবে? পারবে। সেম জিনিসটা আমাদের লাইভ ডাটাতে হয়। কোন একটা ডেটাতে যদি মাল্টিপল পারসন বা মাল্টিপল জায়গা থেকে আমরা লিসেন করতে চাই, আমরা কি করব? অবজার্ভার অ্যাড করব। কি অ্যাড করব? অবজার্ভার অ্যাড করব। ওই ডেটাতে যখন চেঞ্জ আসবে যারা যারা অবজার্ভ করতে তারা সবাই কি যাবে? কি যাবে? নোটিফাই হয়ে যাবে। খেয়াল করে দেখো এখানে কিন্তু আমি অবজার্ভার বলতেছি, নোটিফাই বলতেছি, এখানে কোনো হার্ড কোনো ইনস্ট্যান্সকে ইউজ করব না। এবং লাইভ ডেটা কিন্তু আবার লাইফ সাইকেল অ্যাওয়্যার। লাইফ সাইকেল অ্যাওয়্যার মিন্স হচ্ছে যদি আমার অ্যাক্টিভিটি বা যাকে যার সাথে লাইফ সাইকেল আমি বাইন্ড করব সে যদি ডিস্টার্ব হয়ে যায় তার সাবস্ক্রিপশন কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এই টাইপের। এই ব্যক্তি যদি মারা যায় মনে করো তখন ইমেল লিস্টে আমি সেটা রিমুভ করে দিব, ঠিক আছে? অনেকটা আনসাবস্ক্রাইবের মতো। সব বিষয় হচ্ছে লাইফ ডাটা যার সাথে বাইন্ড করব তার লাইফ সাইকেলটা সে অবজার্ভ করতে পারে। কেন? কারণ ওই যে বললাম আমার অবজার্ভার যখন কোনো একটা জায়গায় অবজার্ভ করতে যায় এই ডাটাগুলো ক্লিন করা দরকার হয় না, স্পেস অলওয়েজ থেকে যায়, মেমোরি লিক হয়। আমাদের ফার্স্টে ক্লাসে কথা বলছিলাম মোবাইল র্যামের মধ্যে সূত্র হচ্ছে মেমোরি,
সো তুমি যদি কোন একটা লিসেন করতে দাও, কন্টিনিউয়াস লিসেন করতে থাকো, যখন অ্যাক্টিভিটি লিসেন হচ্ছে তাকে ক্লিন করাটা জরুরি। তার নাম লিসেন অলওয়েজ চলতে থাকবে, মেমোরি খাইতে থাকবে। সো এই চিত্রের মধ্যে খেয়াল করে দেখো, আমার অবজারভার আছে, অবজারভার তাকে অবজার্ভ করতেছে, এবং যখন কোন একটা কাহিনী করছে তখন তাকে নোটিফাই করছে। খেয়াল করে দেখো, আমার এখানে ডিলে কোন লাইন জায়গায় অ্যাড করছি, যেমন ডটেড লাইনটা, ডটেড লাইন কি হলো, এটা মানে হচ্ছে আমি এই যে তাকে একটা অ্যান্সার দিলাম সেটা দিয়ে আমি তাকে নোটিফাই করতে পারবো, যেটা এ হারে গেল ডাজন্ট ম্যাটার। এই যে হারে করতে যায় তাহলে দিব না, বাট এটা নিয়ে কোনো আর্গুমেন্টস ক্রিয়েট হবে না। সো লাইভ ডেটা হচ্ছে সিম্পল একটা ডেটা, নরমাল আমরা স্ট্রিং, আমরা লিস্ট, আমরা যেগুলো ডেটাগুলো এতক্ষণ ইউজ করছি সেগুলোকে একটা র্যাপার অ্যাড করব, কিন্তু সুবিধা হচ্ছে এটাকে মাল্টিপল জায়গা থেকে আমি লিসেন করতে পারবো। কি করতে পারবো? লিসেন করতে পারবো। সো আমি কাজ করলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। দেখো লাইভ ডেটা স্ট্রাকচার একটু খেয়াল করে দেখো, দেখো খেয়াল করে দেখো এই লাইভ ডেটার মধ্যে দেখো তো এখানে প্যাটার্ন কি আছে, ইন্টিজার, মানে কি এই লাইভ ডেটা কি টাইপের ডাটা নিয়ে কাজ করবে, ইন্টিজার টাইপ। অর্থাৎ এই লাইভ ডেটা হচ্ছে যে র‍্যাপার, এটা হচ্ছে র‍্যাপার, এটা হচ্ছে ওটা ডাটা যেটা নিয়ে কাজ করতে চাই। আমি ইন্টিজার দিতে পারি, আমি স্ট্রিং দিতে পারি, আমি যে কোনো ডেটা টাইপ আমরা চাই লিস্টও আমরা প্রোভাইড করতে পারি। খেয়াল করে দেখো একটা হলো লাইভ ডেটা, একটা হচ্ছে মিউটেবল লাইভ ডেটা। তুমি বলতে পারো ডিফারেন্সটা কি হতে পারে? মিউটেবল একটা হচ্ছে নরমাল লাইভ ডেটা, চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে। মিউটেবল মানে মিউট করা, যেটা আমরা চেঞ্জ করতে পারি। ধরো তুমি এমন একটা ডেটা নিয়ে কাজ করবা যেটাকে তুমি চাও না যে কোনো জায়গাতে কি হোক, চেঞ্জ হোক, তখন আমরা কি ইউজ করব? নরমাল লাইভ ডেটা। আর আমি চেঞ্জ করতে চাই তাহলে ইউজ করব কি? মিউটেবল লাইভ ডেটা। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার ডেটার উপর সম্পূর্ণরূপে ভিউ, আমার ভিউ মডেলের উপর ডিপেন্ড করবে। আমার ভিউ সম্পূর্ণরূপে কার উপর ডিপেন্ড করবে? ভিউ মডেলের উপর। আমি যদি তাকে মিউটেবল লাইভ ডেটা পাস করি তাহলে দেখো তো এমন হতে পারে সে ডাটাকে মডিফাই করে ফেলতে পারে না, ভিউ অ্যাক্সিডেন্ট বা কারো মনে হচ্ছে আরে আমার দরকার আমার মধ্যে চেঞ্জ করে দিলাম, এরকম হতে পারে না। সো ভিউ মডেল থেকে যখন আমি ইভেন্ট পাস করতে যাব বা ডাটা পাস করব, সব সময় আমরা মিউটেবল ইউজ করব নরমাল লাইভ ডেটা। কিন্তু নরমাল লাইভ ডেটা ইউজ করলে আমি তার চেঞ্জ করতে পারবো, ঠিক না? এই কারণে যেটা করা হয়, আমি ভিউ মডেল যখন ইউজ করব তখন মিউটেবল লাইভ ডেটা ইউজ করব, আর বাইরে যখন ইউজ করতে যাব তখন নরমাল ইউজ করব, নরমাল লাইভ ডেটা ইউজ করব। তারপরে দেখো এটাতে প্রাইভেট নাই, কি আছে? প্রাইভেট হচ্ছে আমার নিজস্ব ব্যবহারের জন্য, আর আমি আউটসাইড ওয়ার্ল্ডের জন্য কোন ইউজ করব? ঠিক আছে, আমি হ্যান্ডসেল দেখাচ্ছি। সিঙ্গেলস গুলো কি উইয়ার্ড লাগতে পারে, সমস্যা নাই, পাঁচটা দিয়ে ঠান্ডা মাথায় আস্তে আস্তে একটা লাইন অ্যাড করে দেখো, একটা লাইন অ্যাড করে দেখো কি হচ্ছে, কিভাবে বিহেভ করছে। বুঝে গেছো ব্যাপারটা? সো আমার দুইটা স্কোর নিয়ে কাজ করি না আমরা, তাহলে আমি দুইটা স্কোর লাইব্রেরি নিচে যাব, প্রাইভেট del team 1 score equal to ভিডিও লাইভ ডেটা, এটা ইন্টিজার নিয়ে কাজ করবে, আর এটা আমি ইনিশিয়াল ডেটা পাস করতে চাই। প্রাইভেট del score equal to, খেয়াল করে দেখ আমি ভেরিয়েবল আগে একটা আন্ডারস্কোর দিছিলাম, বলতেছি আচ্ছা আমি যেগুলো নিয়ে কাজ করব আমি সেই ভেরিয়েবলগুলো আমি নিয়ে নিলাম। ডিফারেন্স হচ্ছে যে এখানে এগুলো তো নরমাল ভেরিয়েবল, কিন্তু আমার ভিউ মোডের মধ্যে করছি আমরা কি করছি? মিউটেবল লাইভ ডেটা। আচ্ছা এখন তোমাদেরকে বললাম যে আউটসাইড ওয়ার্ল্ডের কাছে আমি মিউটেবল পাস করব না, আমি তখন শুধু নরমাল লাইভ ডেটা ইউজ করব। আমরা একটা কাজ করতে পারি, দেখো গেল কি ওয়ান স্কোর লাইভ ডেটা get কি করলাম বলবো তোমাকে? আমরা একটা জিনিস দেখো, এই জায়গাটার মধ্যে দেখো ক্লাসের নাম আছে এবং কি একটা অবজেক্টিভ ক্লাস সিনট্যাক্স আছে এর মধ্যে, এই দুইটা জায়গায় কিন্তু অবজেক্ট ক্রিয়েট হইছে। এখানে তো অবজেক্ট ক্রিয়েট হইছে, হয় নাই। এটা যে কথা, এটা এটা সেট করা, দেখো
আমি একটা গেট ফাংশন যদি লিখতে করতে যাই ধরো ফান গেট ইনওয়ার্ড সেম জিনিসটা বলো তো কমপ্লিট ক্লাসে তোমাদের জানো যে যখন এই জিনিসটাকে আমি এটাকে সংক্ষেপে কিভাবে লিখতে পারি বাট জিনিসটা সেম এখন দেখো খেয়াল করে দেখো আমি সবসময় T1 স্কোর নিয়ে কাজ করতেছি দুইটা ভেরিয়েবল কি সেম নামে রাখতে পারবো দুইটা ভেরিয়েবল সেম নামে রাখতে পারবো একটা ক্লাসে দুইটা ভেরিয়েবল সেম নামে থাকে না থাকবে না যার কারণে একটু ডিফারেন্স করতে চাই দেখো আমি এই কারণে যেটা প্রাইভেট তার নামে আগে কিছি আমি আন্ডারস্কোর দিছি আর যেটা আউটসাইড ওয়ার্ল্ড লেখা দিচ্ছি সেটা কি রাখছি ক্লিন রাখছি ডিফারেন্স বুঝতে পারছো সো তুমি যে ডেটাটা নিয়ে তুমি ভিউ মডেলের ভিতরে কাজ করবা তার নাম আগে কি দিবা আন্ডারস্কোর আর যেটা আউটসাইড ওয়ার্ল্ড লেখাতে পাস করবা তা কি করবা ক্লিন রাখবা কারণ সে তো ডট কি ইউজ করতে চেষ্টা করবে আন্ডারস্কোর যদি বুঝবে না এই ডিফারেন্সটা বুঝেছি না আর খেয়াল করে দেখো এই লাইটটা মিডল লাইটটা এই মিডল লাইটটা এক্সটেন্ড করছে লাইটটাকে সো যার কারণে আমি এখান থেকে আমি মিডল লাইটটা রিটার্ন করতে পারবো সুবিধা যেটা হচ্ছে যেহেতু আমি এটা মিডল লাইটটা না বলে লাইটটা বলছি যে ইউজ করতে আউটসাইড ওয়ার্ল্ডে সেই উদাহরণটাকে মডিফাই করতে পারবে না এতটুকু যদি ক্লিয়ার না হয় এতটুকু যদি ক্লিয়ার হয় আমি না হলে আমি আবার রিপিট করব সমস্যা নেই এইটাই হচ্ছে আমাদের আশেপাশে লাইটটা আবার বলছি লাইভ ডেটা হচ্ছে মনে করো এমন একটা ডেটা যেটা লাইভ আছে লাইভ মিন্স হচ্ছে তাকে কেউ একজন অবজার্ভ করতে পারে কি করতে পারে অবজার্ভ করতে পারে সে লাইভ সে অবজার্ভ করতে তার ভিডিওস অবজার্ভ করবে তাহলে কি হচ্ছে লাইভ ডেটা যদি কোনো একটা ডাটা চেঞ্জ হয় যারা যারা অবজার্ভ করবে তারা সবাই কি হবে নোটিফাই হবে কি হবে নোটিফাই হবে সো আমি ভিউ থেকে এই লাইভ ডেটাকে অবজার্ভ করব কি করব অবজার্ভ করব আমি কিন্তু ভিউ মডেল থেকে ভিউকে ডিরেক্ট অ্যাক্সেস করব না দেখো ভিউ কাকে অ্যাক্সেস করতেছে ভিউ মডেলকে অ্যাক্সেস করতেছে ভিউকে দেখছো ব্যাপারটা তাহলে আমরা ভিউ আমি কি লিখছিলাম এমপিসি এবং এমপিপি ক্ষেত্রে সবাই ভিউকে ডিরেক্ট অ্যাক্সেস করতো ডিরেক্ট কি হতো অ্যাক্সেস করতো কিন্তু এখানে দেখো তো ভিউ মডেল ভিউকে ডিরেক্ট অ্যাক্সেস করছে করে নাই ভিউ মডেল বলবে যে ভাই আমার দুটো ডেটা আছে যেটা চেঞ্জ হতে পারে তোমরা যদি আপডেট পেতে চাও আমাকে লিসেন করতে পারো তোমরা যদি আপডেট পেতে চাও কি করতে হবে লিসেন করতে হবে তাকে কে লিসেন করতে না করতে তাকে এডিট তাকে কি ভিউ মডেল লিসেন করছে না কোন কোনো একটা ক্রিয়েট থেকে আমি তাকে লিসেন করতেছি ডাজন্ট কেমনি ভিউ মডেল ভিউ ডিসকে পাবলিশ করছো একটা অবজারভার তোমার আমি চেঞ্জ করব আমি আমার মতো চেঞ্জ করব তোমার যে লিসেন করা দরকার হয় তুমি লিসেন করবা না হলে করবা এখন অ্যাক্টিভলি ডিসপ্লে হয়ে গেলে ভিউ মডেল কোনো পরিচয় দরকার আছে ওর কিছু দেওয়া দরকার আছে দরকার নাই হ্যাঁ একদম ডিসপ্লে ক্লিক করছি আলাদা বিষয় কিন্তু আমার ভিউ স্ক্রিন আছে না সেটা তার কি দেওয়া দরকার আছে দরকার নাই এতটুকু যদি আমি বুঝতে পারছি না এখন কোশ্চেন কেন আমি এই এটাকে মিউচুয়াল আইটেম না লাইটটা করছি বলো যাতে করে यस দেখো আমি চাচ্ছি এক্সপোর্ট যেটা আমি ভিউ মডেলের মধ্যে ক্যালকুলেট করছি সেটাই যেন সব জায়গায় থাকে কেউ যাতে এটা কি করতে না পারে চেঞ্জ করতে না পারে মডিফাই করতে না পারে সে মডিফাই কাজ করতে করবে আমার ডাটা যেন সে করতে না পারে চেঞ্জ করতে মডিফাই করতে না পারে এই কারণে দেখো আমাকে তো অবশ্যই এগুলো আমি কি করছি লাইটটা আমি ভিডিও লাইটটা করি নাই এটা যেন চলছে ওটা আর এখানে আন্ডারস্ট্যান্ড করা দিতে বলবো ভিউ ডিফারেন্সিয়েট করার জন্য হ্যাঁ আমি এটা কাজ করতে পারি চাইলে এটাকে আন্ডারস্কোর বাদ দিয়ে T1 করতে পারি তখন এটাকে আগে ইউজ করব ডিফারেন্ট নাম দিয়ে দিলাম নাম দিয়ে দিব এত নাম খুঁজে পাবো ডিফিকাল্ট তো সবাই যেটা ফলো করে একটা নাম্বারকে ডিফারেন্সিয়েট করার জন্য একটা কি করবে আন্ডারস্কোর করবে এত কিছু আমি বুঝতে পারছি না জি ভাই এত বুঝতে পারছি আবার বলবো আবার বলছি লাইভ ডেটা হচ্ছে এক ধরনের ডেটা কি ধরনের ডেটা যে কোনো প্রিমিটিভ টাইপের যে কোনো ডেটা স্ট্রিং হতে পারে একটা অবজেক্ট হতে পারে একটা লিস্ট হতে পারে যে কোনো ডেটা কিন্তু এই ডেটাটা ডিফারেন্ট টাইপের ডেটা কি ডেটা এই ডেটাটাকে যে কোনো কেউ অবজার্ভ করতে পারে কি করতে পারে অবজার্ভ করতে পারে অর্থাৎ এই ডেটাটা যদি আমি চেঞ্জ করি এটাকে যারা যারা অবজার্ভ করবে সবাই কি হবে নোটিফাই হবে এটা ক্লিয়ার কিনা বলো এটা ক্লিয়ার কিনা বলো সো এখন তারা কখন লাগতে পারে আমি এটা কেন ইউজ করতেছি এখানে ইউজ করতেছি এই কারণে ভিউ মডেলের মধ্যে যখন এক্সপোর্ট চেঞ্জ হবে বাটন ক্লিকে আমি ভিউ মডেলকে বলবো যে আমার T1 এর এক্সপোর্ট এক বৃদ্ধি করো ভিউ মডেল এক্সপোর্ট এক চেঞ্জ করবে ভিউ মডেল যে এক্সপোর্টটা এক চেঞ্জ করছে সেটা ভিউতে জানতে হবে না জানতে হবে বলো এই কারণে আমি কি করছি কলমটা দিয়ে দিন লাইভ না করলে আমি যে এক্সপোর্টে এখন ইমপ্লিমেন্ট করলাম সে বুঝতে না
বা এমন হতে পারে স্কোর ইনক্লুড করার জন্য একটু সময় লাগতেছে, তো আমি সার্ভার সিঙ্ক করব, সার্ভার থেকে স্কোরটা আমার ক্যালকুলেশনগুলো আপনি দিবেন। তাহলে দেখো তো একটা সিঙ্ক্রোনাস কাজ টাইম লাগতে পারে না, তো আমি জানবো কখন ভিউকে আমি আপডেট করব যে এই যে স্কোরটা চেঞ্জ হয়েছে, এটা কিভাবে বুঝবো, ঠিক না? এই কারণে আমাদের কি লাগতেছে, একটা কি লাগতেছে, অবজারভার লাগতেছে। অবজারভার যেটা করবে যখনই ডাটাটা চেঞ্জ হবে আমাকে কি করবে, নোটিফাই করবে, ঠিক আছে? কেমনে করতেছে আমি আপনাকে বলবো। আচ্ছা, তার মধ্যে আমরা একটা কাজ করি, এখন একটা ফাংশন ডিক্লেয়ার করি, যেভাবে আমরা ইনফিনিশনাল করছিলাম ফ্রম at score to keep 1, তাহলে আমরা যেটা করব, আচ্ছা যেহেতু এটা লাইভ ডেটা নরমাল ডেটা না, এটা ইউজ করার জন্য আমাদের একটু কাজ করা লাগে, পুরো কাজ করা লাগে। লাইভ ডেটার মধ্যে তোমরা দেখতে পারবা, দেখো লাইভ ডেটার মধ্যে তিনটা মেথড আছে। দেখো যদি সেটা নরমাল লাইভ ডেটা হয়, দেখো বুঝলাম না লাইভ ডেটা চেঞ্জ করা যায় না, কি করা যায় না, এই কারণ তার মধ্যে মেথড কয়টা শুরু, একটা। আমি গ্যাপ করতে পারবো, আমি কি করতে পারবো না, আমি সেট করতে পারবো না। কিন্তু খেয়াল করে দেখো ভিডিও লাইভ ডেটা কয়টা মেথড আছে, কি কি, get view, set view, set back view, set view, আটটা আমি বলছি, এটা তো Post value. post, আচ্ছা পোস্ট আর সেট সেম কাজ করে, কিন্তু এটা ইউজার ডিফারেন্ট জায়গায় করতে হয়। যেমন আমি যখন সেট ভ্যালু দিয়ে দিব সঙ্গে সঙ্গে ইউআই তে সেটা আপডেটটা চলে যাবে, অর্থাৎ আমি যদি মেল থ্রেড থেকে অবজার্ভ করতে থাকি সঙ্গে সঙ্গে আমি আপডেটটা পেয়ে যাব। কিন্তু কিন্তু যদি আমি এই সেট ভ্যালুটা ব্যাকগ্রাউন্ড থ্রেড থেকে যদি করি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা কাজ চলতে থাকে ওইখান থেকে যদি আমি সেট ভ্যালু করি তখন কাজ করবে না, তখন আমার বুঝতে হবে হচ্ছে পোস্ট ভ্যালু। সো ডিফারেন্ট কেসে ডিফারেন্ট করব, ফর নাও পোস্ট ভ্যালু নিয়ে চিন্তা করার দরকার নাই। তোমরা যখন ব্যাকগ্রাউন্ড থ্রেড নিয়ে কাজ করতে যাবে তখন আমরা দেখবো যে পোস্ট ভ্যালু ঠিক আমরা দরকার ইউজ করব, না হলে করার দরকার নেই। ফর নাও দুইটা ভাষা আমাদের দরকার, একটা হচ্ছে গেট ভ্যালু আর একটা হচ্ছে কি সেট ভ্যালু। সেট ভ্যালু। তাহলে আমরা কি করতেছি দেখো, team1 score dot value set করব, value equal to team1 score dot value plus 1। আচ্ছা আমি কি করছি দেখো, প্রথমে দেখো এই ভ্যালু থাকতো বা না থাকতো এই কারণে আমাকে মানে ওকে ফোর্স করতে হ্যাঁ ভ্যালু আছে, আমি জানি আমি বেশি কনসেপ্ট করছিলাম 0 এর করছিলাম। তো আমি কি করলাম, টি1 স্কয়ার ভ্যালুটা নিলাম, তার সাথে অ্যাড যোগ করে কোথায় রাখলাম, আবার ওইখানে সেভ করে দিলাম। এই লাইনটা এক্সপোর সাথে সাথে যদি আমার এই টি1 স্কোরকে কেউ যদি অবজার্ভ করতে থাকে সে আপডেটটা পেয়ে যায়, যদি অবজার্ভ করতে থাকে, অবজার্ভ না করলে সে হবে না। একইভাবে আমি ইনক্লুডটা করি, ফান চ্যাট স্কোর টু ইনক্লুড স্কোর ডট ভ্যালু ইনক্লুড স্কোর ডট ভ্যালু প্লাস 1। আচ্ছা এবার আমরা দেখলাম যে দেখো এই ক্লাসের কাজটা সিম্পল একটা কাজ, অর্থাৎ আমি প্রথমে যে ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করব সেগুলোকে আমি মিউচুয়াল লাইব্রেরি নিলাম, যেগুলো আমি স্কোর নিয়ে কাজ করব, স্কোরটা চেঞ্জ করব বলে আমি এটা নিলাম হচ্ছে মিউচুয়াল লাইভ ডেটা। লাইভ ডেটা কেন ব্যবহার করতে হয় সেটা বুঝছো, কারণ হচ্ছে এই ডেটাটাকে আমি ভিউ থেকে অবজার্ভ করব, আর আমার সমস্ত ঘটনাগুলো হচ্ছে আমি ভিউ করে করব, বুঝতে পারবে ভিউ মনে হচ্ছে। দেখো আমার আগে যখন ভিউ স্কোর নাই আমার অ্যাক্টিভিটির মধ্যে অনেক কিছু নিয়ে টেনশন করা লাগতো, স্কোরের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতো, দেন স্কোর ইনক্রিমেন্ট করার পর ভেরিয়েবলের মধ্যে ক্লাস পাস করা লাগতো, দেন ডেটাটা আমি কোথায় করতাম আমার ভিউ সেট করতাম, অনেক কিছু নিয়ে বিজনেস লজিক নিয়ে কাজ করা লাগতো না। কিন্তু দেখো এখন সম্পূর্ণ লজিকটা স্কোর ইনক্রিমেন্ট করা থেকে যা যা আছে সবগুলো আমি কোথায় নিয়ে আসছি, কোথায় নিয়ে আসছি ভিউ মডেল। আর দেখো তোমার যদি কনফারেন্স অ্যাড থাকে তুমি তোমার বিজনেস লজিক কোথায় নিতে পারবা, ভিউ মডেলে। তোমরা ক্যালকুলেটর বানাইছো না, বানাইছো না, ক্যালকুলেটর যখন বাটন প্রেস করতেছো ভিউ মডেলকে নোটিফাই করবে যে বাটন প্রেস হয়েছে, বাটনের টেক্সটটা দিয়ে দিবা, বলতো 1 প্রেস করে 1টা পাঠিয়ে দিলাম। এবার যোগ করতে হবে নাকি গুণ করতে হবে নাকি বাকি যত লজিকগুলো আছে সবগুলো কোথায় নিয়ে যাবা ভিউ মডেলে নিয়ে যাবা। ভিউ মডেলের একটা
একটা ভ্যালু থাকবে সেটাকে অলওয়েজ ডিসেন্ড করতে থাকবে। এইভাবে তোমরা তোমাদের ক্যালকুলেটরটাকে ভিউ মডেলে কনভার্ট করবা। ভিউ ক্যালকুলেটর একটা সিম্বল আছে, এটা যদি ভিউ মডেলে কনভার্ট করতে পারো দ্যাট মিন্স মোটামুটি তোমার ভিউ মডেলে একটা ভালো নলেজ আছে। এটা ছাড়া আগে বড় কোনো কাজে হাত দেওয়ার দরকার নেই। বুঝেছো ব্যাপারটা? আগে ভিউ মডেলটা মাথার মধ্যে সেট হোক, কেন ইউজ করতেছি, কিভাবে ইউজ করতেছি, দেন তোমরা ভিউ মডেলের মধ্যে নেটওয়ার্কের কোড বা বাকি যেগুলো আছে সেগুলো আমরা কাজ করবো। এতটুকু দেখছিল কি বেনিফিট হচ্ছে আগে দেখো ফার্স্ট একটা বেনিফিট হচ্ছে যে আমার কনফিগারেশন চেঞ্জ করলে এই ডেটাটা আপডেট হয়ে যাবে। এই যে 1 স্কোর এখানে স্কোর ইনক্লুড করতেছি না, এই স্কোর গুলো অলওয়েজ এই ভিউর মধ্যে থাকতেছে। আমাদের নতুন করে কোনো ডাটা আউটলাইনারে কল আনতেছে। এটা বুঝতে পারছো? সেকেন্ড দেখো তো এই যে ডাটা ইনক্লুড করার কাজগুলো এগুলো কোথায় করছে? ভিউ মধ্যে করছে না। আমার এখন দেখো তো মেইন অ্যাক্টিভিটি আছে ক্লিন থাকতেছে না। এই হচ্ছে আমার টাস্ক বুঝে গেছে। তোমাদের ক্যালকুলেটরটা কিসে কনভার্ট করতে হবে? ভিউ মডেল কনভার্ট করতে হবে। কেন? কারণ হচ্ছে ক্যালকুলেটরটা মোটামুটি ইজি আছে। এটা যদি ভিউ মডেলে কাজটা করতে পারো, ভিউ মডেল মোটামুটি তোমাদের একটা ভালো আইডিয়া হবে। এটা ছাড়া যদি তোমরা নেট থেকে কোনো একটা এক্সাম্পল দেখতে যাও, তোমরা একটু কমপ্লেক্স ঝামেলা করে যাবা। ফার্স্ট কাজ হচ্ছে এইটাকে আগে করবা। তোমার যে অ্যাপটা ডেভেলপ করছো না, কনফিডেন্সিয়ালটা, এটা আগে ভিউ মডেলে কনভার্ট করবা। এটা দিয়ে মোটামুটি লাইভ এর সম্বন্ধে একটা আইডিয়া হবে। সেকেন্ড যেটা করবা সেটা হলো তোমার ক্যালকুলেটরটাকে ভিউ মডেল দিয়ে কনভার্ট করবা। এই দুইটা করার পর মোটামুটি ইউ আর রেডি। বুঝে গেছো ব্যাপারটা? এইভাবে ফলো করে দেখো, দেখবে যে আস্তে আস্তে জিনিসগুলো হাতে মধ্যে চলে আসবে। তুমি যদি নেট থেকে ডিপলি দেখতে চাও, ওকে অনেক কমপ্লিট জিনিসপত্র দেখে মাথা পাগল হয়ে যেতে পারে। সো প্রতিটা জিনিস একটা স্টেপ আছে, পাত ফলো করে দেখো, সমস্যা হবে না। আচ্ছা, আমি দেখো আমার মোটামুটি কোড রেডি। হয়ে গেছে। এখন দেখো তো আমি ভিউতে যাচ্ছি, আমার এই স্কোরটা আমি ইউজ করবো না, আমি ফরম্যাট করে রাখলাম। ইভেন আমার এই মেথডটা লাগবে না, কারণ কি জানতে ভিউ মডেল আমাকে সেই ডেটা প্রোভাইড করবে। চেক মেথড থাকুক ফর না, আমি কমেন্ট করে দিচ্ছি, পরে এটাকে আমি মডিফাই করতে আমি দেখাবো। এবার দেখো এখানে সমস্ত কোডকে আমি রিমুভ করে দিচ্ছি। এখানে কল দিব ইয়াকে আচ্ছা, সো ফার এটা হচ্ছে একটা ক্লিন কোড, অর্থাৎ আমি এখানে এটা যেটা করলাম, আমার আগে যে স্কোর ক্যালকুলেশন কোডগুলো ছিল সবগুলো কি করেছি, রিমুভ করে দিয়েছি। তার মানে স্কোর ক্যালকুলেশন এখন আমার অ্যাক্টিভিটির মধ্যে হবে না, কোথায় হবে? ভিউ মডেল হবে। এবার দেখো তো ভিউ মডেলে ইনিশিয়ালি আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, এটা কি T1 স্কোয়ার কি প্রিভিয়াস T2 স্কোর। দেখো আমি অবজারভার তখনই ইউজ করব যখন আমি ভ্যালু আপডেটটা পাইতে চাই, কিন্তু দেখো তো ইনিশিয়ালি আমি তাকে কত দিয়েছিলাম, আমি কিন্তু যে কোনো মধ্যে ভ্যালুটি ব্যবহার করতে পারছি, এটা আমার কোনো সমস্যা নাই। এই কথা হবে না, কারণ অবজারভার একটু অটোমেট রাখা আমাদের কাজ করতে হবে। কি করলাম বলো? কি করলাম? আমার যে ভিউ মডেলটা আছে, আমার দেখো এখন আগে যে আমি যখন বাটন প্রেস করতাম, আমি স্কোপে ইনক্লুড করতে পারি নিজে। এখন সেটা আমি আর করব না, সেটা কাটছে কি করবে? ভিউ মডেল দেখো ভিউ মডেলের মধ্যে আমি একটা দুটো মেথড রাখছিলাম, একটা হচ্ছে অ্যাড স্কোপ টু T1, অ্যাড স্কোপ টু T2। এই মেশিনে একটা সিম্বল কাজ করতেছি, কিন্তু তোমার যদি সিস্টেম এমন হয় ক্যালকুলেটর সার্ভার হইতেছে, তাহলে এখানে টাইম লাগতে পারে না, পারে কিনা বলো? সো এই কাজগুলো আমরা ভিউ মডেল যদি নিয়ে আসি, আমাদের কোডটা ক্লিন থাকবে।
এই সিম্পল প্রজেক্টের মধ্যে হয়তো তোমার ইফেক্টটা বুঝতে একটু চিন্তা করতেছে অল্প একটু কোড, কিন্তু তুমি চিন্তা করে দেখো যদি তোমার প্রজেক্ট অনেক বড় হয় তাহলে দেখো তোমার অ্যাক্টিভিটির মধ্যে অনেক ধরনের কাজ আছে না, অনেক কাজ আছে না, তুমি দেখো সমস্ত বিচার করতে চলে গেছে ভিউ মডেল চলে গেছে। তো যখন বানানোর পেজ হচ্ছে আমি ভিউ মডেলকে বলে দিলাম যে আমার ইয়াটা কত, ভ্যালুটা কত, ঠিক কিনা বলো? ঠিক আছে, এবার আমি এখন অবজার্ভ করব, কি করব? অবজার্ভ করব। কারণ দেখো আমি তো এক্সপোর্টে ইনক্লুড করতে বলে দিছি, কিন্তু ইনক্রিজ হওয়ার পরে এক্সপোর্টে ইনক্রিজ হইছে এই ভ্যালুটা আমার লাগবে না, আমি কোথায় স্টোর করব? সেটা স্কোর বোর্ডে টেক্সট ভিউতে শো করব না, সেটা আমরা কিভাবে করব দেখো। দেখো অবজার্ভ করার জন্য কি করা লাগে খেয়াল করে দেখো। একটা অবজার্ভার ইউজ করো। বলতেছি আমি অবজারভার ক্রিয়েট করার জন্য দেখো আমি একটা অবজারভার কাছে শুরু হেল্প দিছি। দেখো এই অবজারভারের মধ্যে আপনি অবজারভার কি টাইপের ডাটা রিড করবে, কি টাইপের ইন্টিজার টাইপের, যে টাইপের ডাটা রিড করবে সেটা এখানে দিব। ব্যাপারটা এমন হচ্ছে অলওয়েজ এলমোনিটর আমি চাইলে ইন্টিজার নাও দিতে পারি, যদি আপনি নাও সেটা নিয়ে কাজ করে যখন ট্রিগার করবে তখন নতুন ডেটা এখানে আসবে। আমি বললাম কি যেহেতু ট্রিগার করছে দ্যাট মিন্স এক্সপোর্ট যেহেতু সেখানে বলো, তাহলে শেষ করতে আমি কি করছি? স্টোর করে স্টোর করে টেক্সট শো করতেছে। আমি অবজারভার করছি, কিন্তু অবজারভারটা কাকে লিসেন করতে থাকবে? অবজার্ভ করতে কি দেখে অ্যাক্টিভ এখনো অ্যাক্টিভ করি নাই। দেখো স্কোর টি মডেল ডট, দেখো টি মডেল স্কোর ডট অবজারভার। এখন দুটো জিনিস দিচ্ছি দেখো, আমি যে কথাগুলো বলছিলাম আস্তে আস্তে রিলেশনটা করতে পারবা। খেয়াল করে দেখো তোমরা, আমি ফার্স্টে অবজারভার তৈরি করছি, এই লাইনের মাধ্যমে অবজারভার তৈরি করলাম এবং ও অবজার্ভ যখন সে ট্রিগার করবে কি কাজ হবে সেটা আমি এখানে ডিফাইন করে দিলাম। সো সিনট্যাক্স করার জন্য দুটো অবজারভার তৈরি করলাম। এখন দেখো আমি অবজারভার তৈরি করলাম, কিন্তু অবজারভার কাকে অবজার্ভ করবে সেটা সেট করলাম কিনা বলো। এই দেখো অবজারভার ভিউ মডেলে কাকে লিখতে দিছো, কি ওয়ান স্কয়ার কাকে জিম কোয়েস্ট কোশ্চেন, এখানে দিসটা দিয়ে কি বলছে স্কোর ওয়ান আইডি, বলো ওই স্কোর ভিউ মডেলটা। আর টু এই দিস মানে কাকে বোঝায় একটু বলো, দিস রেফারেন্স কাকে বোঝাচ্ছে? কি জানো বোঝাও? হ্যাঁ অ্যাক্টিভিটি। দেখো আমি একটা কথা বলছিলাম না, ভি মডেল লাইফ ডেটা, সবাই লাইফ সাইকেল অ্যাওয়্যার। লাইফ সাইকেল অ্যাওয়্যার মিন্স হচ্ছে আমি কোনো একজনের সাথে বাইন্ড করে দিই, সে কি অবস্থায় আছে তারা সেটা লিসেন করতে পারে। কেন? এর উপর বেস করে সে নিজেকে কি করতে পারে, প্রিন্ট করতে পারে, ডিসপ্লে করতে পারে। দেখো আমি এখানে যেহেতু দিছি অর্থাৎ এই যে টিম ওয়ান স্কোর টিম2 লাইফ ডেটা আছে সে আমার অ্যাক্টিভিটির সাথে বাইন্ড হচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভিটি ওপেন আছে কিনা সে জানে। কোনো কারণে যদি অ্যাক্টিভিটি ডিস্ট্রয় হয়ে যায় তখন এগুলো কি হয়ে যাবে, কি হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। সো আমি নট অনলি অ্যাক্টিভিটি, আমি চাইলে যদি এখানে ফ্র্যাগমেন্টও পাঠাতে পারি, আমি যদি ফ্র্যাগমেন্টের ভিতরে কাজ করি তাহলে আমি ফ্র্যাগমেন্টও পাঠাতে পারবো। নট অনলি ফ্র্যাগমেন্ট, লাইফ সাইকেল অ্যাওয়্যার কম্পোনেন্ট নামে একটা ক্লাসও আছে, একটা সাইডের মধ্যে আছে, তোমাদের দরকার দেখে নিও। তোমাদের যদি এমন কোনো কাজ দরকার হয় যেটা অ্যাক্টিভিটিও না ফ্র্যাগমেন্টও না, তখন তুমি লাইফ সাইকেল অ্যাওয়্যার ক্লাসটা ইউজ করে তুমি কাস্টম একটা লাইফ সাইকেল বানাতে পারো এবং তখন সেটা পাস করতে পারো। এটা জাস্ট জানার জন্য বড় রাখা দরকার নাই, এতটুকু মনে রাখো লাইফ ডাটা যখন তুমি অবজার্ভ করবা সাথে একটা লাইফ সাইকেল দিতে হবে। কেন? তাহলে আজীবন অবজার্ভ করতে হবে না, আজ বছর থাকবে সমস্যা না, সেটা তাকে তো বলতে হবে ভাই একটা জায়গায় থামো। তাহলে চিন্তা করে দেখো যদি এই লাইফ সাইকেল আমার না হতো আমার অ্যাপের মধ্যে হাজারটা লাইফ ডাটা তৈরি হলো, সবাইকে সবার সাথে অন্তর্ভুক্ত করা
আমার একটা মেমোরি অবস্থা বুঝছো, এই কারণে কতক্ষণ পর্যন্ত অবজার্ভ করবো সেটার জন্য আমার কি দিতে হবে, একটা কোণা দিতে হবে, যাতে করে ও যদি বন্ধ হয়ে যায় ও কি কাজ শেষ। এখন বুঝে গেছি বল ভাই এরকম প্যারামিটার কয়টা দেওয়া যাবে? হ্যাঁ এরকম কয়টা প্যারামিটার দেওয়া যাবে? বুঝলে এখন এখানে ডি সার্টি ওয়ান স্কোর অবজার্ভ আছে, দুইটাকে অবজার্ভ করতেছি। আমি কি তাহলে আরো একটা ভিউ অবজার্ভ করতে পারতাম? আমি একটু বড় করে একটু বলা বুঝতে পারবো। মানে ভাই এখানে যে এখানে আমরা যে অবজার্ভ করতেছি আমি তো হ্যাঁ। দুইটাকে ডিস মানে হচ্ছে যে অ্যাক্টিভিটি না আছে না আর না, হচ্ছে না, আমি অবজার্ভ করতেছি টি1 স্কোর কাকে অবজার্ভ করতেছি, রিমোট টি1 কে দেখো আমি কার এই দেখো এই অবজার্ভ মেথড আমি কার উপরে অ্যাপ্লাই করতেছি, কার উপর T1 এই টি1 কার কাছে আছে, ভিউ মডেল কাছে, বুঝলাম না, আমি ভিউ থেকে ওই ওর আপডেটটা আমি লিসেন করতে পারি। তার মানে আমার ভিউ মডেলে যতগুলো লাইভ ডেটা আছে আমি চাইলে সবগুলো কি করতে পারি, লিসেন করতে পারি। এখন এই টি1 স্কোর যে আমি অবজার্ভ করতেছি সেটার সাথে আমি একটা লাইফ সাইকেল পাঠাইছি, অর্থাৎ এই অবজারভেশনটা কতক্ষণ ধরে চলতে থাকে সেটা চলতে থাকবে হচ্ছে এট দিস, মানে হচ্ছে এই অ্যাক্টিভিটি যতক্ষণ পর্যন্ত অ্যালাইভ থাকবে ততক্ষণ পর্যন্ত সে থাকবে। এরকম আমি আরো কয়েকটা অ্যাক্টিভিটি আনতে পারবো যে কয়েকটা অ্যাক্টিভিটি আনতে পারবো আনতে পারবা, কিন্তু দেখো একটা অ্যাক্টিভিটি আলাদা আরেকটা অ্যাক্টিভিটি আলাদা, একটা টাইম কত অ্যাক্টিভিটি লাগে স্ক্রিনে ও কোশ্চেনটা বুঝছো, আমি একটা অ্যাক্টিভিটি দিছিলাম ও বলতেছে আমি আর অ্যাক্টিভিটি পাঠাতে পারবো কিনা, কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেমের মধ্যে একটা টাইম কয়টা অ্যাক্টিভিটি স্ক্রিনে থাকে বলো, একটা। আমি তুমি একটা মিনিট দিতে পারবা, আর দরকার আছে ধরো এই ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে যেমন দুইটা স্কিল দুইটা আমি পাশাপাশি হ্যাঁ স্কিলগুলো থাকে একটা টাইমে ওই ফ্র্যাগমেন্টের বিমনে আলাদা এই ফ্র্যাগমেন্টের বিমনে আলাদা, ওইটা প্রতিটা ফ্র্যাগমেন্টের জন্য আলাদা আলাদা লাইফ সাইকেল মেইনটেইন করেছে, বুঝেছো ব্যাপারটা। হ্যাঁ আমি মনে করো ব্যাপারটা হচ্ছে এইটা বুঝাই, কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ওর কোশ্চেনটা হচ্ছে আমার তো মাল্টিপল ফ্র্যাগমেন্ট থাকতে পারে কেন, ও কোশ্চেন কি হচ্ছে তার একটু বুঝে তোমরা, ও বলছে লাইভ ডেটা মনে করো একদম, ধরো আমার এটার মধ্যে 3 আমার দুইটা ফ্র্যাগমেন্ট আছে, ফ্র্যাগমেন্ট 1 ফ্র্যাগমেন্ট 2 এবং এই বি এটা পুরো একটা বি মডেল, এটা মনে করো সিঙ্গেল, অর্থাৎ আমি দুটো জায়গায় সেম বি মডেল ইউজ করতেছি। ভালো করে খেয়াল করে দেখো, এটা খুব ভালো একটা কোশ্চেন করছে এটা, আমার বি মডেল কয়টা, ফ্র্যাগমেন্ট কয়টা, দুইটা ফ্র্যাগমেন্টের সেম বি মডেল কি করতেছে, ইউজ করতেছে, এটার মাধ্যমে নতুন একটা বি মডেলের ইউজ করতেছি, বি মডেলের মাধ্যমে আমরা ডেটা শেয়ার করতে পারবো, কি করতে পারবো, সেটা দ্যাট মিন্স তোমার বি মডেল যে নেটওয়ার্ক থেকে যে ডাটা নিয়ে আসো এই ডেটার তুমি ডিটেইলস ভিডিও কি করতে পারবা, আসতে পারবা কিভাবে, সেম বি মডেল ইউজ করবা, ঠিক আছে। তাহলে এটা একটা সুবিধা বি মডেল ডাটা, তাহলে আমাদের অ্যাক্টিভিটির মধ্যে বড় বড় ডেটা পাস করার দরকার নেই। যারা রেজিস্ট্রেশন স্ক্রিনটা ডিজাইন করছিল মানে টেস্ট দিয়ে তারা বি মডেলটা কি করবা, ফ্র্যাগমেন্ট দিয়ে একটা বি মডেল ইউজ করবা, তাহলে যেটা হবে তোমার ডেটা পাস করার দরকার নাই, ডেটাগুলো কোথায় অ্যাড করবা, বি মডেলের মধ্যে অ্যাড করবা, এটা করি এগুলো করলে আসলে বুঝতে পারবে বি মডেলের রিলেশন কেমন। তুমি স্কুলে যদি চিন্তা না করো তাহলে তুমি শিখতে পারবে, ঠিক আছে। এই কাজটা করবা তোমার ফ্র্যাগমেন্ট দিয়ে করবা, আগে অ্যাক্টিভিটি করতে কি করবা, ফ্র্যাগমেন্ট দিয়ে করবা, ফ্র্যাগমেন্ট দিয়ে ডাটা পাসিং করে করবা, এর পরবর্তীতে সেটা বি মডেল দিয়ে করবা, তখন দেখবে তোমার ডাটা পাসিং করা লাগছে, তখন তোমরা বুঝতে পারবে যে বি মডেল সুবিধা কি পাচ্ছে। এখন দেখো ও যে কোশ্চেনটা করছে, দেখো আমার এই যে লাইফ সাইকেল ওটা এইটা এই ক্লাসের মধ্যে লাইনটা আমি লিখবো, আবার এই ফ্র্যাগমেন্টের মধ্যে লিখবো না, ফ্র্যাগমেন্ট আলাদা ক্লাস লিখে বলবো। এখন দেখো আমি যে একটা কথা বলছিলাম, আমি যখন একটা ওয়েবসাইটে এক্সাম্পল দিছিলাম, এই ওয়েবসাইটের সাবস্ক্রাইব মাল্টিপল পার্সন করতে পারে বলো, মাল্টিপল পার্সন দিয়ে সাবস্ক্রাইব করতে পারে বলো, করতে পারে, ও করে কি সবগুলো সেভ করে রাখা একটা জায়গায় নামগুলো ইমেলগুলো, হ্যাঁ ঠিক আছে বলো, যখন ওর ফিচারটা হয় ওর লিস্ট থেকে যতগুলো ইমেল মানে যতজন সাবস্ক্রাইব করছে সবাই কি করছে সেম লিস্টে গেলে ফ্র্যাগমেন্ট দুইটা কেন 100টা যদি হয়, সে যখন এইকে অবজার্ভ করতেছে সে তার মধ্যে একটা লিস্ট মেইনটেইন করতেছে, লিস্ট মেইনটেইন করতেছে, যখনই তার ডেটা সেট ফিল করতেছে আমি তখন সবাইকে সে মডিফাই করতেছে, বুঝতে পারছো ব্যাপারটা, তাহলে লাইভ ডেটা শুরু হচ্ছে এটাই যে আমরা মাল্টিপল পার্সন করতে পারে, লিসেন করতে পারে, বুঝে গেছে। কিন্তু তুমি একটা এই পকেট একটা ফ্যাক্টর এই একটা ফ্যাক্টর দিয়ে তুমি এইটাই বলছো, আরটা দিয়ে তুমি কাকে বুঝাও, ওটা কোনো সিস্টেম নাই, একটা টাইম একটা হবে, একটা অবজার্ভার দিয়ে একটা হবে, একটা অবজার্ভার অর্থাৎ তুমি যদি মাল্টিপল পার্সন যদি লিসেন করতে চাই মাল্টিপল কি লাগবে, অবজার্ভার লাগবে।
একটা অবজারভার দিয়ে একজন লিসেন করবে, একটা অবজারভার কি করবে, ব্যাপারটা এমন না ভাই ওকে একটু জানা দিও, এমন না, ঠিক আছে, ব্যাপারটা এমন না ওকে একটু জানা দিও যে জিনিসটা আসছে, ব্যাপারটা এরকম না। আমি সাবস্ক্রাইব করছি আমাকে দিয়ে আমাকে দিয়ে কমিউনিকেশন হবে, ব্যাপারটা এমন ভাই ওকে একটু নসবে আমরা বলি না এই কাকে শিখতে হবে না, ওকে একটু জানা দিব, এটা কেন হবে না, ঠিক আছে, হ্যাঁ ওটা অন্য একটা আমার টাইম দেখবো এই জন্য কিছু করতে চাই, বাট সো ফার হচ্ছে আমার যারা যারা লিসেন করতে যাচ্ছে সবাইকে আলাদাভাবে কি করতে হবে, অবজার্ভ করতে হবে, মাল্টিপল পার্সন সেম অবজার্ভ দিয়ে করতে পারবে না। ওকে, এবার আমরা একটু রান করি, দেখি তো কাজ করে দেখি। দেখে দাও ডিপেন্ডেন্সি শোজ এটা কাজ করলে এটা আমাদের জেরোটা দিছিল ওটা যেগুলো সিমি জেরো তোমাদের কাছে একটা কথা বলতে মনে আছে প্রতিটা কস্টিংয়ের ইকুইভ্যালেন্ট জামা কোড জেনারেট হয় মনে আছে এটার জন্য অলরেডি এই কোডটা সে জেনারেট করছে আমি যখন সেম কোডটা অ্যাড করতে গেছি তখন কমপ্লিট হয়ে গেছে সো এটা সো আমি এটা কমেন্ট করে দিলাম এটা স্যার সেম কাজ দেখো তাহলে এটার মাধ্যমে আমরা দেখলাম কয়েকটা জিনিস দেখছি ফার্স্ট অফ অল আমার সমস্ত লজিকগুলো আমরা কোথায় নিয়ে যাব বি মডেলে যা কাজ তা করব এখন আমার ভিউতে যাদের যে ডেটাটা আমার দরকার ভিউতে যে ডেটাটা আমার দরকার আমি সেগুলো কি করব অ্যাক্টিভিটি থেকে কি করব অবজার্ভ করতে থাকব বুঝলেন ব্যাপারটা তাহলে যতগুলো ডেটা আমার দরকার ততগুলো কি করতে পারবো অবজার্ভ করতে পারবো অবজার্ভে আমি দেখলাম যে আমি অবজার্ভ করার জন্য একটা বিশেষ ধরনের ডেটা লাগে কি ধরনের ডেটা লাগে
বিশিষ্ট ল্যাম্প এটা লাইভ ডেটা আবার দুই ধরনের, একটা হচ্ছে কি ভিউটেবল ভিজুয়াল আর একটা নর্মাল ডেটা নরমালের মধ্যে আর কি করতে পারবো না, মডিফাই করতে পারবো না এটাতে পারবো না, আর এখানে Modify করতে পারবো। আচ্ছা এখন দেখো তো আমি এটা রোটেট করি, দেখি বলবো এটা কেন হচ্ছে। এই দুইটা এবার ঠিক আছে, অর্থাৎ আগে যেটা হয়েছে দেখো আমার প্রথমটা কাজ করে একটা খেয়াল করে দেখো, দেখো আমার যখন এ স্টেট ছিল অর্থাৎ ইনিশিয়ালি, খেয়াল করে দেখো আমার এই জিরোটা কোন জায়গায় চাপ পড়ো, কোন জিরোটা হবে প্রথমে ইনিশিয়ালাইজ করা ভ্যালু 0 ইনিশিয়ালাইজ কোথায় করে চাপ করছিলাম, ভিউ মডেলের প্রথমেই নো আচ্ছা 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 x7 ইয়েস, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই অবজারভার তখনই চেঞ্জ মানে আমি আমাকে ট্রিগার করবে যখন ভ্যালু কি হবে, চেঞ্জ হবে চেঞ্জ হবে এখন ইনিশিয়াল দেখো আমি কি ভ্যালু চেঞ্জ করছি, আমি দেখো ভিউ মডেলের মধ্যে 0 পাঠাচ্ছি ঠিক আছে, বাট এই ভিউ মডেল যখন কি হয়েছে কখন কি হয়েছে দেখো এই ভিউ মডেলটা আমার কিন্তু অ্যাক্টিভিটি তৈরি হওয়ার সময় কি হয়েছে কি বলো প্রিন্ট হয়ে গেছে, এরপরে যে কিন্তু এই লাইনগুলো এক্সিকিউট হচ্ছে, এই লাইনগুলো এক্সিকিউট হচ্ছে, এই অবজারভার সেট করলাম ততক্ষণে কিন্তু কি আপডেট হয়ে গেছে না। এখন দেখো তাইলে তোমার ইনিশিয়াল ভ্যালুটা তোমার দরকার হতে পারে না, পারে না বলো, তখন আমি এই লাইভ ডেটাকে দেখো ইনিশিয়ালি আমি যদি ভ্যালু থাকে সেটাকে আমি ডট দিয়ে লাইভ ডেটা ভ্যালু দিয়ে এখানে এক্সিকিউট পারবো। সো এটা না থাকার কারণে আমাকে ইনিশিয়ালি কিন্তু কোনো ভ্যালু দেখাচ্ছে না, এটা নতুন রিপিট হচ্ছে, ভিউ মডেল কিন্তু আগেরটা পাইছে কিন্তু ডেটাটাকে তুমি ইউজ করতেছো না ডেটা ইউজ করো কখন যখন চেঞ্জ হচ্ছে তখন তুমি হয়তো পাচ্ছ, কিন্তু আমি আমরা চেঞ্জ করি না, আগে টাকা হয়ে গেছে কি বলো, আগে ডাটা ইউজ করার জন্য আমাকে ওই বিভিন্ন ডাটাটা আমি এখানে ইউজ করতে হবে, সেম কোডটা আগের মতোই, কিন্তু দেখো এই যে কনফিগারেশন চেঞ্জ করলাম আমি কি দেখো তো আমার ডেটাগুলো আগের মতো রাখতে হইছে না, এটা তো শিওর যে ভিউ মডেল ইনস্ট্যান্সটা সেম যদি না হয় তো আমার স্কোরটা 44 ছিল এটা আমি করতে পারছি, ঠিক না বল, দ্যাট মিন্স আমি রোটেট করার আগে যে টাকাগুলো ভিউ মডেল ছিল রোটেট করার পরও সেম ভিউ মডেলটা কি হচ্ছে আমাকে দেখাইছে আমার আগে যে ডেটা সেট করার সমস্ত কাজ আমাকে আর করার দরকার নাই। তাহলে দেখো ভিউ মডেল এখন আমার যত ইচ্ছা কাজ করতে পারবো, আমার রোটেশনে যাওয়ার দরকার আছে, কোন চেঞ্জের দরকার আছে, ক্লিয়ার করার দরকার আছে, দরকার নেই, সবকিছু সে নিজে হ্যান্ডেল করবে। লাইভ ডাটা অ্যাক্টিভিটি যখন ডিসপ্লে যাবে সে অবজার্ভার বন্ধ করে দিবে, আবার ভিউ মডেলের মধ্যেও অন ডিসপ্লে হলে সে অটোমেটিক হয়ে যাবে, ডিসপ্লে হয়ে যাবে। তাহলে এখন এটা মাত্র আমরা দেখলাম কিভাবে লাইভ ডাটা নিয়ে কাজ করা লাগে, ঠিক আছে পারা যাবে জি যাবে হ্যাঁ ভাই এই কাজটা এই যে সিম্পল দুটা কাজ বাসা দিয়ে আগে ভিউ মডেল নিয়ে কাজটা করবা, এরও সমস্যা নাই, ক্লিয়ার হবে সেটা দেখে সলভ করবা, এটা সিম্পলি আপনি আপডেট করবা, দেন তোমরা কোনটা করবা ক্যালকুলেটর করবা, কোনটা করবা ক্যালকুলেটর ভিউ মডেল দিয়ে ঠিক করবে, ক্যালকুলেটর ভিউ মডেল দিয়ে করে বিনামূল্যে প্লিজ করে দাও, এটা একটা ভালো প্রজেক্ট ক্যালকুলেটর ভিউ মডেল, তোমার অ্যাপটাকে রান করে অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে যে তোমার ভিডিও রেকর্ড করা যায় তোমার অ্যাপে, ওটা দিয়ে রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দাও, ইউটিউবের মধ্যে অ্যালগরিদম দেখবে তোমার কেউ যদি ক্যালকুলেটর অ্যাপ ভিডিও সার্চ করে তোমার ভিডিও দেখবে, তোমার ভিডিও ডেসক্রিপশনে তোমার গিটহাবে কি করে দাও লিংক দিয়ে দাও, এইভাবে দিয়ে মার্কেটিংটা পাওয়া যায়, বুঝতে ব্যাপারটা তোমার গিটহাবে এবং গিটহাবের মধ্যে ইউটিউবের ভিডিওটা কি করবা লিংকটা দিয়ে দাও বা ছবি তুলে দিয়ে দাও, ভালো যেমন এখানে অনেকে এখানে খুব ভালো সুন্দর ডিভাইড বানাইছে মনে আছে এইভাবে এটা রিপ্রেজেন্ট করো, বুঝতে ব্যাপারটা এইভাবে করে দেখবা কি তোমার একটা ব্র্যান্ড ভ্যালু বাড়বে, সিভিটার মধ্যে একটা ভালো জিনিস কিন্তু অ্যাড হবে,
ক্যালকুলেটর তুমি একটা ফ্রেশার ক্যালকুলেটর পারেছো বাট ভিউ বুঝতে পারছো ভিউ মডেল কিন্তু অনেকে ইউজ করে না ট্রেডিশনাল যারা ডেভেলপমেন্ট করে তারা কিন্তু ভিউ মডেল ইউজ করে এটা একদম অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের নতুন সংযোজন সো যারা আর্কিটেক্ট এমডিপি এটা আমাদের পাপাও এমডিপি তে করে আছে ভিউ মডেল হচ্ছে লেটেস্ট আর্কিটেকচার এটা ইউজ করো দেখো অনেক ভালো কোড দেখা লাগবে বুঝা গেছে লাস্ট 30 সেকেন্ডের মধ্যে পুরো কোশ্চেন দেখা আমরা আসবো চেক করে দিছো প্লিজ স্যার আপনি যখন রোটেট করছেন হ্যাঁ তখন কতটা ধীরে ধীরে হয়ে গেছে এরা কিন্তু প্রথমে যখন বেলু সেট করে নিয়ে হ্যাঁ অ্যাড করতে যাতে আবার চেঞ্জ করে হ্যাঁ কোডটা চেঞ্জ করে তাহলে কি ভিউ মডেল থেকে আবার আর আগে দিতে হবে। কোডটা Yes, স্টোরেজে আসবে আসবে কারণ ফাইভ হয়ে যাবে তো কারণ ডেটা তো সেম ভিউ মডেল ডেটা কি জিনিস সে চেঞ্জ হয় না তো আবার সব অবজার্ভ করবে আবার ডাটা চেঞ্জ হলে সে আবার আসবে চেঞ্জ করি নাই এসো না স্যার এটা না রোটেট করেন আপনি ফার্স্টে যেটা সেট করছেন ওটা সেট করেন হ্যাঁ। তাহলে রোটেট করার পর তো 0 হয়ে গেল হ্যাঁ ল্যান্ডস্কেপ চলে আসবে ল্যান্ডস্কেপ আসার পর 0 হয়ে গেল যেহেতু আপনি জিরো হবে না তো ল্যান্ডস্কেপ জিরো হবে এই কমেন্টটা করে দিলেন কমেন্টটাও করে দিবেন কমেন্ট করে দিলে জিরো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ও যেটা বলতেছে আচ্ছা ওটা ইন্টারেস্টিং কথা বলছে দেখো আমি এটা কমেন্ট করে দিলাম তাহলে তো আমার রোটেট করে ডাটা পাবে না ঠিক কি না দেখো তো আমার মনে করো কোডেড আছে আমি স্কোর পাইছি এবার আমি রোটেট করলাম আমার স্কোর কত হয়ে যাবে 0 কেন কারণ হচ্ছে কি যখন আবার একেবারে রিটেল হচ্ছে আমি যদি ডাটা সেট করতেছিলাম দেখো 0 হয়ে যাবে ঠিক আছে কিন্তু কিন্তু এখন যখন আমি একটা বাটনকে চেঞ্জ করব আমি কত কোড করছি আমরা এবার আমি একটা বাটন আছে যদি এক ইনপুট করে আসলে কত হবে কেন রিমোটের একটা সিস্টেম রয়েছে দেখছো কি করব পারা যাবে ঠান্ডায় পা চুলকাইতেছে আজকে কিছু হবে না এটাই আমাদের ওরিয়েন্টেশন ছিল সো ফার আমি রিসেন্ট দেখতেছি কি হচ্ছে সো ফার আমাদের প্রি মডেলের ক্লাস এখানে শেষ সো রোটেশন করে প্রি মডেল সেম কথা দেখছো